আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতারা। আজকে আমি আলোচনা করব এমন একটি স্পর্শকাতর বিষয় যা নিয়ে আপনারা আসলে উদ্বিগ্ন। আমরা জানি শিক্ষা বর্তমানে অনেকেই বাণিজ্যিক পেশা হিসাবে গ্রহণ করছে। সম্প্রতি অনলাইন ভিত্তিক ক্লাসগুলি খুব জনপ্রিয় হয়ে উঠছে। তেমনই একটি অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়া প্রতিষ্ঠান যারা প্রায় নিয়মিত ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে থাকে। দেখেন, 1 ঘন্টা 27 মিনিট ব্যাপী এই যে আমার কাছে যেই নোটটি দেখতেছেন, এই নোটটির উপর উনি ক্লাস নিছে। কয়টা অক্ষর লিখা? হ্যাঁ, সর্বমোট এখানে হয়তো বা 250 থেকে 300 ওয়ার্ড হবে। হ্যাঁ, 250 থেকে 300 ওয়ার্ড উনি 1 ঘন্টা 27 মিনিট ব্যাপী ক্লাস নিছে। ক্লাস নিয়ে একটা ভিডিও পাবলিশ করছে। সেই ভিডিওটা প্রায় ভিউ হয়েছে আপনার মনে করেন 6 থেকে 7 লক্ষ। তো 6 থেকে 7 লক্ষ টাকা দিয়ে উনি একটা ভালো রেভিনিউ আর্ন করে নিয়েছে, এই জন্য ওনাকে সাধুবাদ। কিন্তু আসলে এটা কি প্রতারণা নয়? হ্যাঁ, অবশ্যই এটাও প্রতারণা। অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলি এগুলোও প্রতারণা। এই ক্লাসটা উনি 10 থেকে 15 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিতে পারতেন। তো এটা না করে করলেন কি, 1 ঘন্টা 27 মিনিট ব্যাপী ক্লাস নিলেন এই এই আলোচ্য বিষয়টুকুর মধ্যে। হ্যাঁ, এটা অবশ্যই দেশের জন্য ভালো, কারণ রেভিনিউ আয় হয়েছে। কিন্তু অনুরূপভাবে এটাও বিবেচনা করা যায় যে আমাদের মেধাবী সন্তানদের ব্যাপক পরিমাণে সময় অপচয় হয়েছে সীমিত পরিমাণ জ্ঞান আহরণ করতে। মূল বিষয় হলো, আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লেকচার নোট লিখে দেই স্যারদের। টাইপিং টাইপিংয়ের কাজ করি, কম্পোজ টাইপিংয়ের। সেই সুবাদে আমার একজন পরিচিত টিচার আমার পাশের এলাকার, উনি আমাকে আসলে একটা কাজ দিয়েছে, কিছু লেকচার নোট ওই একই অনলাইন ভিত্তিক যিনি ক্লাস নেন তার। কেন নিছে? কারণ উনি শুনছে যে আমি অনলাইন ক্লাস নেয় যারা, তাদের লেকচার নোটগুলি লিখে দেই। আমার এরকম 2-3 জন আছে ভালো টিচার যারা খুবই ফেমাস এবং যাদের ফেসবুকে 6 থেকে 7 মিলিয়ন ফলোয়ার আছে। তাদের স্টুডেন্ট আছে হলো আপনার 600 থেকে 800 জন। হ্যাঁ, উনি 3 থেকে 3.5-4 হাজার টাকা কোর্স ফি নিয়ে 3 মাস ব্যাপী অনলাইনে ক্লাস নেন। ওনার বেস আছে এরকম 25 থেকে 30টা। তো যাই হোক, ওইটা থেকে ঈর্ষান্বিত হয়ে হয়তোবা উনি আমাকে যাচাই করার জন্য যে আমি কেমন কাজ করি, সেজন্যই হয়তোবা উনি আমাকে দিয়ে এই লেকচার নোটটা লিখে দিতে বলছে। বললো যে তুমি এই পুরো লেকচারটা শুনবা, শুই না যা বলে ওগুলো আমাকে একটা লেকচার নোট করে দিবে, আমি যা খুশি তা করব। তো আমি হেডিং হিসাবে এখানে টাইপিস্ট আমার নাম লিখছি ওমর ফারুক, আর অন্যান্য যাদেরকে আমি লিখে দেই, যারা নিজেরা ওই হাতে কলমে কাগজে লিখে দেয় দ্রুতগতিতে এবং সেগুলো আমি টাইপ করে দেই ওই প্যাটার্ন অনুসারে, ওনাদের নাম লিখে দেই। লেখকের নাম বাম পাশে যেরকম টপিকস থাকে, মাঝখানে পাতা নম্বর থাকে। এটা আমি অন্য আরেকজন টিচার, যিনি আমার প্রায় 300 পৃষ্ঠার মতন টাইপ করাইছিল, ওনার এই ফরম্যাটটা এরকম ছিল আর কি, ওইটা অনুসরণ করছি এবং আমি স্যারকে লিখে দিছি। কারণ উনি এটা কিছু করবেন না, আমি জানি, খুব ভালোভাবেই জানি। উনি হয়তো বা মানে যাচাই করার জন্য আমি কীরকম কাজ পারি এটা বোঝার জন্য উনি কাজটা আমাকে দিয়ে করাইছে। পার পৃষ্ঠা 50 টাকা করে টাইপিং আর কি, লেকচার শুনে। তো এটা কোনোভাবেই পোষে না, কারণ হচ্ছে 1 ঘন্টা 23 মিনিট ব্যাপী উনি এইটুকু আলোচ্য বিষয়ের উপর ক্লাস নিছে এবং এর বাইরে একটি কথাও বলে নাই, বাকি সব চাপাবাজি। তো এইভাবে মনে করেন 1 ঘন্টা 30 মিনিট লেকচার নোট শুনে যদি আমি 1 পৃষ্ঠা লিখি, 50 টাকা আর্ন হয়, এটা কোনোভাবেই পোষাবে না, তাই না? তো আমি স্যারকে বলে দিছি যে এরকম হইলে 1 পৃষ্ঠার নিচে হইলে 1 ঘন্টা 20-25 মিনিটের টাইপিং যদি হয়, মানে লেকচার নোট হয়, তাহলে আমাকে টাকা দিতে হবে 100 করে। যাই হোক, এখন আমি আলোচনা করি। দেখেন কয় মিনিট লাগে। উনি প্রথমেই আলোচনা করলো মুঘল শাসনের শাসকদের তালিকা, মানে ধাপে ধাপে মুঘল শাসকদের তালিকা। হ্যাঁ, এখানে উনি প্রথমে একটা ছন্দ বললেন, বাবার হইল একবার জ্বর শরীরে ঔষধ, সারিল ঔষধে। তো বাবার মানে বাবর, বাবর হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, জহিরুদ্দিন বাবর। তারপরে হুমায়ুন, হইল মানে হুমায়ুন, বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে জ্বর মানে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে সারিল শাহজাহান, ঔষধে আওরঙ্গজেব। আমরা জানি আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট এবং সর্বশেষ ব্রিটিশদের শাসন আমলেও যারা লড়াই করতে করতে শেষ পর্যন্ত দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের সর্বশেষ
সম্রাট হিসেবে বিবেচনা করা হয়, যার মৃত্যু হয়েছিল মিয়ানমারের ইয়াঙ্গুনে। তো তিনি স্বদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তো এই কথাটুকু উনি যিনি যার লেকচার, তিনি এই কথাটুকু বলতে সময় কাটিয়ে দিয়েছেন 20 মিনিট গল্প কইরা। হ্যাঁ, কী লাভ হইল এখানে? সহজ ভাষায় বলা যেতে পারতো যে মুঘল সাম্রাজ্যের শাসকদের ধাপে ধাপে তালিকা হলো, বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। তারপরে উনি আলোচনা করলেন ব্রিটিশ শাসন। ব্রিটিশ শাসনকালে কি প্রবর্তন করছেন এবং কে প্রবর্তন করছেন? ব্রিটিশ শাসকদের মধ্যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল লর্ড ক্লাইভ, পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিল ওয়ারেন হেস্টিংস, কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল ওয়ারেন হেস্টিংস, বেঙ্গল অ্যাসোসিয়েটেড সোসাইটি প্রতিষ্ঠা করেছিল ওয়ারেন হেস্টিংস, দ্বৈত শাসন ব্যবস্থা রহিতকরণ করেছিল ওয়ারেন হেস্টিংস, চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেছিল লর্ড কর্নওয়ালিস, সতীদাহ প্রথা রহিতকরণ করেছিল লর্ড উইলিয়াম বেন্টিং, বিধবা বিবাহ আইন প্রবর্তন করেছিল লর্ড ডালহৌসি, কাগজের মুদ্রা প্রচলন করেছিল লর্ড ক্যানিং, বিশ্ববিদ্যালয় আইন প্রতিষ্ঠা করেছিল লর্ড কার্জন, বঙ্গভঙ্গ রদ করেছিল লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয়। তো এইটুকু কথা বলতে উনি কাটিয়ে দিয়েছে আরও 20 মিনিট। আচ্ছা বলেন, এইখানে আমি 6 লাইন লিখছি, 20 মিনিট শোনা লাগছে ওনার কথা। আচ্ছা, তারপরে ব্রিটিশ বিরোধী আন্দোলন। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা মানে যেসব নেতা অংশগ্রহণ করেছিল, যে আন্দোলনগুলোর মধ্যে ফকির আন্দোলন করেছিল ফকির মজদুসা, তার নেতৃত্বে ফকির আন্দোলন হয়েছিল। ফরাজি আন্দোলন হাজী শরীয়তুল্লাহর নেতৃত্ব হয়েছিল, আমরা সবাই জানি। খেলাফত আন্দোলন হয়েছিল মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা আবুল কালাম আজাদের অধীনে। মাওলানা আবুল কালাম আজাদ উনি অত্যন্ত একজন জনপ্রিয় আলেম, এবং এই ভারতবর্ষে ইংরেজরা আমাদেরকে কীভাবে চুষে চুষে খাচ্ছে সেইটা ভারতবর্ষের সাধারণ মানুষকে প্রথম জানিয়ে দিয়েছিল এই মাওলানা আবুল কালাম আজাদ নিজে সম্পাদিত পত্রিকার মাধ্যমে, এটা আমরা সবাই জানি। এবং মহাত্মা গান্ধী সহ অন্যান্য ভারতবর্ষের যেই গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যারা ইংরেজদের বিরুদ্ধে তীব্র লড়াই করেছিল, সেটা অসহযোগ কিংবা সশস্ত্র যুদ্ধ, তার পথিকৃৎ ছিল মাওলানা আবুল কালাম আজাদ, যাকে এখনও ইন্ডিয়া সহ সমগ্র ভারতবর্ষে খুবই সম্মানের সাথে স্মরণ করা হয়। তারপরে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। আমরা জানি সূর্য সেনের ছদ্মনাম ছিল মাস্টারদা, উপাধি ছিল মাস্টারদা। তেভাগা আন্দোলন হয়েছিল ইলামিত্র সম্বন্ধে আমরা সবাই জানি। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সিধু, কানু, চাঁদ এবং ভৈরবের নেতৃত্বে। এই সাঁওতাল বিদ্রোহ হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে একটি সশস্ত্র আন্দোলন। তারপরে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল অরবিন্দ ঘোষ। অসহযোগ আন্দোলন, অহিংস আন্দোলন, যাই বলি সত্যাগ্রহ, ভারত ছাড়া আন্দোলন, এগুলো হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে। তার পাকিস্তান আমল টাইমলাইন উনি করতে গিয়ে বলছেন যে পাকিস্তান স্বাধীনতা সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী খান, প্রেসিডেন্ট ইস্কান্দার আলী মির্জা, গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্না। আমরা জানি পাকিস্তান স্বাধীনতা লাভ করেছিল 14 আগস্ট 1947 সালে। তারপরে পাকিস্তান ভারত স্বাধীনতার জন্য উনি খুব সুন্দরভাবে সাজিয়েছে যে ভারত স্বাধীনতা আন্দোলন সবার নিচে লাইনে লিখলো, তারপরে উনি উপরে লিখে নাই, পরে লিখলো, জিজ্ঞেস করলো যে স্টুডেন্টদেরকে বলো ভারত স্বাধীন হয়েছিল কত তারিখে, সেটার উত্তর ছিল 15 আগস্ট 1947। ওই ভারত স্বাধীনতার সময় ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? জওহরলাল নেহরু। এটাই। তারপরে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? আমরা সবাই জানি 23 জুন 1949 সালে। এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক ছিল শামসুল হক, যুগ্ম সম্পাদক ছিল শেখ মুজিবুর রহমান, তাই না? তো এই কথাটুকু বলতে গিয়ে উনি 1 ঘন্টা 23 মিনিট সময় নিয়ে নিয়েছে। তারপরে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উনি তুলে ধরছেন, যেমন তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেছিল আবুল কাসেমের নেতৃত্বে, তাই না? আবুল কাসেম প্রতিষ্ঠাতা ছিলেন তমুদ্দুস মজলিসের। তমুদ্দুস মজলিস প্রতিষ্ঠিত হয়েছিল 2 সেপ্টেম্বর 1947 সালে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রতিষ্ঠা লাভ করেছিল নুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে অক্টোবর 1947 সালে। এবং ভাষা আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ গণপরিষদের রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিলেন দীনেন্দ্রনাথ দত্ত গণপরিষদে 23 ফেব্রুয়ারি 1948 সালে। ভাষা আন্দোলন টাইমলাইনে উনি যুক্তফ্রন্ট নির্বাচনের পটভূমি তুলে ধরছেন। যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 8 থেকে 12 মার্চ 1954 সালে। আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলামী, গণতন্ত্রী পার্টি, এই 4 দল মিলে
আমরা জানি যে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল এবং যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ করেছিল 4 ডিসেম্বর 1953 সাল। নির্বাচনের প্রতীক ছিল নৌকা এবং এই যুক্তফ্রন্ট যুক্তফ্রন্টের যে নির্বাচনটি হয়েছিল সেটা হয়েছিল 4 ডিসেম্বর 1953 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলা আমরা জানি মোট আসামি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 35 জন এবং প্রথম আসামি করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়েছিল 6 ফেব্রুয়ারি 1968 থেকে 22 ফেব্রুয়ারি 1969 সাল পর্যন্ত চলতেছিল। 1969-এর গণ অভ্যুত্থান আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও আইয়ুব খানের ক্ষমতা হস্তান্তর হয়। এই 69-এর গণ অভ্যুত্থানের ফলাফল। এই 69-এর গণ অভ্যুত্থানে শহীদ আসাদ শহীদ হন 20 জানুয়ারি 1969। আমরা জানি শহীদ আসাদ, যার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানার হাতিরদিয়া গ্রামে। তো এইটুকু কথা বলতে গিয়ে উনি প্রায় 1 ঘন্টা 23 মিনিট সময় কাটিয়ে দিয়েছে। অর্থাৎ ভাই অনলাইনে ক্লাসগুলো এখন বাণিজ্যিক হয়ে গেছে। হ্যাঁ, যদিও ভাবতেছেন যে আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে, আসলে কটা তথ্য দিচ্ছে 1 ঘন্টা 23 মিনিট সময়ের মধ্যে, অথচ আপনার মূল্যবান সময়টুকু কেড়ে নিছে। এই কথাটুকু উনি হাইস্ট 5 থেকে 7 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারতেন। তো সর্বোপরি আমি এই কথাই বলবো যে আসলে শিক্ষা বর্তমান বাণিজ্যের বিষয় হয়ে গেছে। আমাদের এই বিষয়ে আরও সতর্ক হতে হবে। আসলে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, এই দুটি এক কথাই, বুঝছেন? এই গ্রন্থগত বিদ্যার বাইরে গিয়ে আমাদের মস্তিষ্ককে আমাদের আরও বিকশিত করতে হবে, আমাদের চিন্তা শক্তি আরও বৃদ্ধি করতে হবে। আমাদের ভাবতে হবে যে আমরা যেন প্রতারণার শিকার না হই এবং কাউকে প্রতারিত না করি। সর্বোপরি আমি একটি কথা বলবো, দেখেন আজকে আমরা বাংলাদেশের মানুষ প্রায় উন্নত বিশ্ব থেকে 100 বছর পিছিয়ে গেছি। যার সর্বশেষ নজির হলো যে আমরা দেখছি যে F-7 যুদ্ধ বিমান, যেই দেশ আবিষ্কারক চীন, সে দেশই 1950 সালে নিষিদ্ধ করে দিয়েছে। বলছে যে এটা যদি আকাশে উড়ানো হয় তাহলে যে কোনো সময় আগুন ধরে যেতে পারে, ইঞ্জিন থেকে বা নাট বল্টু থেকে আগুন ধরে যেতে পারে। তো সেই জেট বিমান দিয়ে ঢাকার আকাশে আমাদের দেশের যাদেরকে তেজস্বী এবং যাদেরকে নিয়ে আমরা আশাবাদী, সেই সুদক্ষ পাইলটদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তো আসলে আমরা এইভাবেই 75 বছর পিছিয়ে আছি। এখন আমাদের ভাবনার বিষয় হয়েছে যে আমরা কেন লেখাপড়া করি। আসলে অক্সফোর্ড, ক্যামব্রিজ এই সমস্ত ইউনিভার্সিটি কেন প্রতিষ্ঠা হয়েছে? এই সমস্ত ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত আলবার্ট আইনস্টাইন, নিউটন, স্যার আইজাক নিউটন, এমন বড় মাপের বিজ্ঞানীদের তৈরি করার জন্য। অথচ আপনি দেখবেন এরা কিন্তু কেউ, আমি সমালোচনা করব না বাংলাদেশের সিভিল সার্ভিসে যারা চাকরি করে বা ওয়ার্ল্ডের অনেক দেশে, ইন্ডিয়াতে সিভিল সার্ভিস সেক্টর আছে, অনেক উন্নত দেশেই একই পদ্ধতিতে সরকারি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা নিয়োগ দিয়ে থাকে। অবশ্যই তাদের দরকার আছে, তারা মেধাবী। কিন্তু আপনি দেখবেন যে বিশ্বে মানচিত্রে যাদের অবদান আরও 2 থেকে 400 বছর টিকে থাকবে সম্মানের সাথে, এরা কেউ কিন্তু ওইসব দেশের সিভিল সার্ভিস কর্মকর্তা ছিলেন না। হ্যাঁ, এরা সবাই আবিষ্কারক, যাদের আবিষ্কারের সুফল আমরা সবাই ভোগ করতেছি। সুতরাং আমাদের মেধা শক্তিকে কাজে লাগিয়ে আমাদের চিন্তা শক্তিকে বিকশিত করতে হবে। লেখাপড়ার উদ্দেশ্য ওই থাক, লেখাপড়ার উদ্দেশ্য যেন এমনটা না হয় যে আমরা প্রতারিত হবো, ধোঁকা খাবো। দেখেন আপনাকে ধোঁকা দিয়ে 1 ঘন্টা 23 মিনিট সময় নষ্ট করে দিচ্ছে, আপনার কাছে ভিউ আর্ন করে নিচ্ছে। হ্যাঁ, অবশ্যই সে রেমিটেন্স বা ওই আমরা রেভিনিউ আয় করে নিচ্ছে, যেটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। তো এখন আমি বলবো যে এটা অবশ্যই একদিক থেকে রেভিনিউ আয় হচ্ছে, অন্য দিক থেকে আপনার সাথে আপনি প্রতারণার শিকার হচ্ছেন। নিশ্চয়ই এই সমস্ত ভিডিও আপনার ইউরোপ, আমেরিকা সহ ভারতের কোনো দেশের কোনো নাগরিক দেখে না, আমরাই দেখতেছি। কি দেখতেছি? 1 ঘন্টা 23 মিনিটে 5 মিনিটের লেখাপড়া শিখতেছি। তো এটা আসলে এটা এক ধরনের প্রতারণা। তো এভরিথিং আমি সব মিলাই বলবো যে আসলে লেখাপড়া শুধু ওই বিসিএস ক্যাডার হওয়া কিংবা প্রথম শ্রেণীর চাকরি করার উদ্দেশ্য যেন না হয়। লেখাপড়ার উদ্দেশ্য হবে এই উদ্দেশ্যে যে আমি আমার চিন্তা শক্তি দিয়ে আমি এমন কিছু করে যেতে চাই যেটা আমাকে চিরস্মরণীয় করে রাখবে। আপনি চিন্তা করেন, আজকে এই যে দেখেন, আজকে আমার একজন প্রতিবেশী বিসিএস ক্যাডার, সে ঘুষ খায়, মানে ঘুষ খায় আমি বলবো না, সে অসৎ উপায়ে টাকা উপার্জন করে, ঢাকাতে বাড়ি করছে, চিটাগাঙে বাড়ি করছে। হ্যাঁ, তার মৃত্যুর জানাজা পরে তাকে বলেন কে শ্রদ্ধা করে সম্মান করবে? বলবে যে একটা ঘুষখোর মারা গেছে।
তো এইটুকু যদি উপার্জন যদি আমরা জীবন দশায় লেখাপড়া করে করি, তাহলে আসলে আমাদেরকে কেন জাতি স্মরণ করবে? আসলে আমাদের চিন্তা শক্তি আরো বৃদ্ধি করতে হবে, একটু ভাবতে হবে, ভাবনা শক্তি বিকাশ ঘটাইতে হইব। হ্যাঁ, জগতের যারা আজকে আমাদের এই আধুনিক জীবন ব্যবস্থা সুন্দর সচ্ছল এবং আপনার সহজতর করে দিয়ে গেছে, তারা কিন্তু কেউ সিভিল সার্ভিস কর্মকর্তা ছিলেন না। তারপরে সিভিল সার্ভিস কর্মকর্তা হওয়া যাবে না আমি সেটাও বলি না। সবকিছুই ভাবতে হবে আমাদেরকে, আমাদের চিন্তা শক্তি বাড়াতে হবে, আমাদের পজিশন অনুযায়ী, আমাদের গ্রেড অনুযায়ী, লেখাপড়ার গ্রেড অনুযায়ী আমাদের চিন্তা শক্তিকে বিকশিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই বুঝ দান করুক, আমিন।